ধরুন কোনো একটি নির্বাচনে আপনি ভোট গ্রহণ কেন্দ্রে গেলেন এবং দুটো ভোট দিয়ে এলেন, তাহলে কেমন হবে? অবাক হচ্ছেন? অদূর ভবিষ্যতে এমন হবার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। এই দেশে প্রতি বছর কোথাও না কোথাও কোনো না কোনো নির্বাচন লেগেই থাকে। যেমন আমাদের রাজ্যেই ধরুন 2021 সালে টিটি এডিসির ইলেকশন ও সিভিক বডি ইলেকশন, 2023 সালে বিধানসভা নির্বাচন, আর এই বছর লোকসভা। প্রায় প্রতি বছর নির্বাচন, আর নির্বাচন মানেই প্রচুর অর্থ ব্যয়, সময়ের প্রয়োজন এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন। তাই লোকসভা এবং বিধানসভা নির্বাচন যদি একসাথে করা যায় তাহলে অর্থ, সময়, লোকবল সবই বাঁচবে, এমনটাই মনে করছেন অনেকেই। আর সেই তৎপরতায় গত বছর কেন্দ্র সরকার এক দেশ এক নির্বাচনের সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখতে 8 সদস্যের একটি হাই লেভেল কমিটি গঠন করে, যে কমিটির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উনি ছাড়া কমিটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা গুলাম নবী আজাদ, 15তম ফিনান্স কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এ.কে সিং, লোকসভায় প্রাক্তন সচিব ডক্টর সুভাষ সিং কাশ্যপ, বর্ষিয়ান আইনজীবী হরিশ সালভে এবং প্রাক্তন মুখ্য ভিজিলেন্স কমিশনার সঞ্জয় কোঠারি রয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এক দেশ এক নির্বাচন নিয়ে দেশের জনগণ কতটা ওয়াকিবহল? লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচন একসাথে হওয়া আমাদের দেশে নতুন কিছু নয়। 1952, 1957, 1962 এবং 1967 সালে এই দেশে লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচন একসাথে হয়েছে। তাহলে কেন সেই পদ্ধতি ভাঙা হয়েছিল? এখন আবার কেন সেই প্রথার চর্চা হচ্ছে? কোন কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দল যেমন এক দেশ এক নির্বাচনের পক্ষে কথা বলছে, ঠিক তেমনি অনেক দল এর বিরোধিতা করছে। কেন? কি আছে এক দেশ এক নির্বাচনে? চলুন আজ সে বিষয়ে একটু গভীর আলোচনা করা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ এক দেশ এক নির্বাচন নিয়ে এই বিশেষ টক শোতে আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী এবং বিশিষ্ট শিক্ষাবিদ গৌতম মজুমদার। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। এক দেশ এক নির্বাচন নিয়ে দেশের 46টি রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ নাগরিকের পরামর্শ চেয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছিল কমিটি। শোনা যায় বহু প্রতিক্রিয়া পেয়েছে কমিটি। এখন মৃন্ময়বাবু, আপনি কি মনে করেন, এক দেশ এক নির্বাচন হওয়া উচিত কিনা? এক দেশ এক নির্বাচন হওয়া উচিত কিনা সেটা মনে হয় এখন আর আলোচনার ব্যাপার না। এটা অলরেডি সিদ্ধান্ত একটা হয়েছে যে এক দেশ এক নির্বাচনের জন্য একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটা কিভাবে কার্যকরী করা যায়, কি ধরনের অবস্টাকল সামনে আসতে পারে, তাকে কিভাবে মোকাবেলা করা যায়, সেটার জন্য একটা আপনার কমিটি ফরমেশন করা হয়েছে। সেই কমিটিতে প্রাক্তন রাষ্ট্রপতিকে চেয়ারম্যান করা হয়েছে। আর শুধুমাত্র বিরোধী দলের একজন সদস্য ছিলেন, লোকসভার যে বিরোধী দলনেতা, উনি সাথে সাথেই সেটা থেকে পদত্যাগ করেন। এখন যারাই আছেন, ধরুন রাজ্যসভার যিনি অপোজিশনের নেতা লিডার আছেন, ওনাকে এর মধ্যে যুক্ত করা হয়নি। করা হয়েছে প্রাক্তন রাজ্যসভার যিনি সদস্য চেয়ারম্যান ছিলেন, মানে সদস্য ছিলেন অপোজিশনের, ওনাকে করা হয়েছে। আর যারা আছে তারা মোটামুটি ভাবে সরকারের পক্ষে এক দেশ মানে এক নির্বাচনের যিনি যার প্রবক্তা হিসেবে যারা মত রাখেন, তারা এটার মধ্যে সন্নিষ্ঠ আছেন। এক। 2 নম্বর হচ্ছে যে এই যে ধরুন আপনার সাধারণভাবে আমরা যদি দেখি, মানে ইলেকশনের বা এই ভারতবর্ষের যে পার্লামেন্টারি ডেমোক্রেসির ক্ষেত্রে যদি আমরা দেখি যে বর্ষাকালীন অধিবেশন শেষ হওয়ার সাথে সাথেই আপনার কিছুদিন পরেই হঠাৎ করে একটা ঘোষণা করা হলো যে 5 দিন আবার পার্লামেন্ট বসছে, 18 থেকে 22। সেটাতে আপনার কোনো ধরনের কোনো রাজনৈতিক দলের সাথে, অপোজিশনের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা করা হয়নি, সবাইকে কনফিডেন্সে নেওয়া হয়নি, কি এজেন্ডা সেটাও সামনে ছিল না। তো এটা একটা অপোজিশনের অভিযোগ যে এই যে এটা সংসদীয় রাজনীতির যে সর্বোচ্চ প্রতিষ্ঠান পার্লামেন্টটা, সেটাকে একটা রাজার যে আইনসভা
মানে রাজার যে সুপ্রিম কোর্ট বা যে ধরনের ব্যবস্থা থেকে রাজার যে বিচার বিভাগ থেকে সেই ধরনের একটা প্রতিষ্ঠানে পর্যবেসিত করা হয়েছে, এই ধরনের একটা এলিগেশন অপোজিশনের তরফ থেকে আছে। আবার এটাও আছে যে ধরুন যে কথাগুলো আপনি শুরুতে বললেন যে খরচ কমানো ব্যাপারটা আপনি বললেন, বা ধরেন লজিস্টিক যে ফোর্স মানে শক্তি সাপ্লাই করার ব্যাপারটা থাকলো, তো এটা হচ্ছে যে মানে পয়সার ব্যাপারটা হচ্ছে খরচের ব্যাপার সাথে গণতন্ত্রের সম্পর্ক থাকে না। গণতন্ত্রের মাপকাঠিটা পয়সার উপর নির্ভর করে না, মানুষ তার ভোট দেবে, ভোটাধিকার প্রয়োগ করবে। কিন্তু সেটা হচ্ছে যে আপনি যখন আমরা দেখলাম যে মডেল কোড অফ কন্ডাক্ট, মডেল কোড অফ কন্ডাক্টেরই কিন্তু মূলত আপনার বিষয়টা যে মডেল কোড অফ কন্ডাক্ট যখন ইলেকশন শুরু হয়, ইলেকশনের প্রক্রিয়া যখন ঘোষণা করা হয়, বিজ্ঞপ্তি দেওয়া হয়, তখন মডেল কোড অফ কন্ডাক্ট কাজ করে, আর সেই সময় ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি চলতে পারে না। সেটা একটা। এটা হচ্ছে আপনার সাময়িক সাময়িক কিছু স্বল্পকালীন কাজের জন্য এই ধরনের বিরোধীদের অভিযোগ, সেই ধরনের একটা পরিবেশ তৈরি হতে পারে যে সাময়িক কিছু কাজ, কিন্তু হ্যাবক যে কাজ মানে ম্যাক্সিমাম যে কাজ, লং টার্ম যে কাজ, সেগুলির ক্ষেত্রে কোনো এফেক্ট নেই। আপনি ওই সময়ে ভোটারদের প্রলোভিত করার জন্য, ভোটারদের আপনার দিকে আকৃষ্ট করার জন্য, ভোট দানের জন্য আপনি নতুন কোনো পলিসি বা কর্মসূচি আপনি ঘোষণা করতে পারবেন না। সেটা মডেল কোড অফ কন্ডাক্টে বলেছে। পয়সা কড়ির প্রশ্ন যদি বলা যায় যে এখন ভারতবর্ষে সবচেয়ে বেশি আমরা এই বিষয়গুলো পক্ষে বিপক্ষের বিষয়গুলো আপনি যেটা বলছেন, আমি অপোজিশনের তত্ত্বটা দিয়ে আমি আমার কথাটা বলছি। আচ্ছা, না অপোজিশনে না আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমরা যেটা শুরুতে যে আলোচনাটা একটু আপনার থেকে সঙ্গে আমি গৌতম বাবু রয়েছে, দুজনেই মতামত একটু জানতে চাইছিলাম যে আপনি বললেন যে এখন আর সেটা উচিত কি উচিত না সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ এটা নির্ণয় হয়ে গেছে, অলরেডি নির্ণয় হয়ে গেছে। কিন্তু যে কোনো আইন পাশ হতে গেলে সেটা নিয়ম মাফিক আমাদের দেশে নিয়মটা হচ্ছে সেটা না, তার জন্যই খতিয়ে দেখার জন্য যে কমিটিটা গঠন করা হয়েছে, সেই কমিটিটা সব নেগেটিভ পজিটিভ সবগুলো দিক খতিয়ে দেখার জন্য। এটা হচ্ছে কমিটিটা কিন্তু আপনার মানে আপনি রাজি কি রাজি না, এই হা বা না এইসব ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে ধরুন আপনার এখানে আপনি যে মত নিচ্ছেন, আমি সেটা তার জন্য বলছি অপোজিশনের অভিযোগটা যদি না শোনা যায় তাহলে আমাদের পক্ষে বিশ্লেষণ করাও কঠিন, আমরা এক পক্ষে যাব, একটা পক্ষেই বসে থাকবো। তার জন্য আমি বলছি যে এই যে আপনার প্রক্রিয়াটা, যে তার ঠিক আছে আপনার যেহেতু একটা অবজেকশন থাকে, সেই দিক থেকে বলছি যে ধরুন আপনি সব পক্ষকে ইউনাইটেড করা, সব পক্ষ মানে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত রাজ্য সরকার, তাদের কনসেনসাসের মাধ্যমে আপনাকে এই জায়গায় যেতে হবে। সেটাই তো, সেটা কি কি চ্যালেঞ্জেস আসবে, বিভিন্ন রাজনৈতিক দল কি করবে, সেটা আমরা এই বিষয়ে আলোচনা না, বিভিন্ন রাজনৈতিক দলের মতটা তো আগে আপনার, আমি এই রাজনৈতিক দল এটা বলেছে, ওই রাজনৈতিক এটা না, কালেকটিভলি তাদের যে মতটা সেটা বলারই চেষ্টা করছি যে তারা এই অভিযোগগুলি দিচ্ছে, এই কারণে দিচ্ছে যে যেটা ধরুন আপনি একটা ছিল 67 পরে সরকারটা চেঞ্জ হয়েছে, ক্লকটা চেঞ্জ হয়েছে, ঘড়িটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখন 67 ঘটার পেছনে তো 3-4টে কারণ ছিল। 3-4টে কারণ কি ছিল? যে আপনার কারণটা ছিল যে কিছু রাজ্য সরকার ছিল যে রাজ্য সরকার পুরো মেয়াদের 5 বছর শাসন করতে পারেনি। আমি বলছি না কোন কোন রাজ্য সরকার, এটা একটা কারণ ছিল। এক কারণ ছিল যে আপনার মানে বিভিন্ন স্তরের মানে একটা যে মনোলিথিক পার্টি ছিল ওই সময়, সে পার্টিটার মধ্যে ভাঙন ঘটে, রিজনাল পার্টির ডেভেলপমেন্ট ঘটে, এবং একটা মানে কি কয় মিলিঝুলি সরকার, একটা সমস্ত রাজনৈতিক দল মিলে, লোকাল দল মিলে, ন্যাশনাল দল মিলে সরকার গঠার একটা প্রক্রিয়া ছিল। এই যে আর সাথে ছিল যে লোকাল স্তর পর্যন্ত যে আমাদের প্রতিষ্ঠানগুলি ছিল, পঞ্চায়েত এবং লোকাল বডিগুলির যে নির্বাচন ছিল, সেটিকে একসাথে করার একটা ব্যাপার, তাদের অধিকারের প্রশ্ন ছিল। এই যে তিনটা বিষয়, 3-4টে বিষয়, সেই কারণ থেকে ক্লকটা চেঞ্জ হয়েছিল একসাথে নির্বাচনে। কারণ এই যে ক্লকটাকে যদি আবার আপনি সামনে আনতে যান, মানে আবার যদি আমরা একই জায়গায় 67 আগে যদি চলে যেতে চাই, তাহলে আপনি দেখবেন যে এখন কি হবে, এখন হচ্ছে যে যদি কোনো রাজ্য সরকার পড়েও যায়, রাজ্য সরকার যদি 5 বছর কাজ না করতে পারে, তাহলেও কিন্তু তাকে ওই 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে নির্বাচনের জন্য। অ্যাজ ফর এক্সাম্পল আপনি দেখুন 2019 আগস্ট মাসে জম্মু কাশ্মীরটা শেষ করে মানে বাতিল করে দেওয়া হয় স্বাধীন হিসাবে, এখনো পর্যন্ত সেই জায়গাতে কিন্তু ইলেকশন করতে পারেনি। রাজ্যপাল, রাষ্ট্রপতি বা মেজর জেনারেলের মাধ্যমে দিল্লির যে উপর যিনি শাসন করেন, যারা করেন,
তাদের মাধ্যমে আপনাকে কিন্তু আপনি কি সেই জায়গায় আবার ফিরে যাবেন? অপোজিশন সেই কথাটা বলে, এক। দুই হচ্ছে যে আপনি পিপলসের যে ভোট দেওয়ার অধিকারটা, সেই অধিকারটা আপনি নিশ্চিত করছেন না। কারণ লোকাল ইলেকশনের ক্ষেত্রে, অ্যাসেম্বলি এবং পার্লামেন্ট ইলেকশনের ক্ষেত্রে, পার্লামেন্টের ক্ষেত্রে একটা মানে ইস্যুই কাজ করে, আর বিধানসভার ক্ষেত্রে আপনার বিভিন্ন লোকাল ইস্যুগুলি কাজ করে, পঞ্চায়েতের ক্ষেত্রে একরকম কাজ করে। সংবিধানেই আপনি দেখবেন বিধানসভার জন্য সেখানে ভোট দেওয়ার অধিকার কি করে দেওয়া হচ্ছে না? অধিকারটা হচ্ছে যে আমার পার্টি যখন আমি ইলেকশনে মানে বিধানসভা নির্বাচনে যখন আমি প্রতিদ্বন্দ্বিতা করছি প্রার্থী, তার যে 5 বছরের কাজের মূল্যায়ন কিন্তু করাটা সম্ভব হয় না। আবার লোকসভার ক্ষেত্রে তার যে কাজের বা পারফরমেন্সের ভিত্তিতে তারে ভোট দেওয়া সেটা সম্ভব হয় না, কারণ একই সাথে অনেকটি ভোট দিতে হয়তো, তো সেদিক থেকে প্রভাবটা পড়ে যায় ন্যাশনাল ক্ষেত্রে, স্থানীয় ক্ষেত্রটা সামনে আসে না। সেটা হচ্ছে একটা মেজর প্রবলেম। ঠিক, আপনার এই আমার চাইতে বড় হচ্ছে যে এগুলি অপোজিশনের আর্গুমেন্ট। ঠিক, অপোজিশনের আপনি যে অপোজিশনের যে তত্ত্বগুলো আপনি তুলে ধরছেন, অবশ্যই আমরা সেটা একদম ধাপে ধাপে যাব, যাতে আমাদের দর্শক বন্ধুরা স্পষ্টত বুঝতে পারে এক দেশ এক নির্বাচন কি, কেন এটা নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে, বিভিন্ন রাজনৈতিক দলের কি প্রতিক্রিয়া, কে কি বলতে চাইছেন, আর তারপর অবশ্যই সাধারণ মানুষ বিবেচনা করবেন বা চিন্তা করবেন যে এক দেশ এক নির্বাচন ভালো কি মন্দ এবং ওনারা কি চান। তবে অবশ্যই গৌতম বাবু, আপনার একই বিষয়ে আপনার বক্তব্যটা চাইব কি, আপনি কি মনে করেন যে এক দেশ এক নির্বাচন হওয়া উচিত কিনা? কারণ কমিটি সাধারণ দেশের সাধারণ নাগরিকের কাছেও কিন্তু মতামত চেয়েছেন, তো আপনি কি মনে করছেন? আমি প্রথমেই আপনাদের ভ্যানগার্ড চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে ভারতবর্ষের যে 4th পিলার হিসাবে আপনারা যে দায়িত্ব পালন করছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এক দেশ এক নির্বাচন, যেটা আপনি প্রথমে বলেছেন যে আমাদের, আমি লাস্ট ইয়ারটাকে ধরছি 67, তখন পর্যন্ত ভারতবর্ষে একটাই নির্বাচন ছিল। আজকে আমরা ভারতবর্ষে রয়েছি, আমাদের কতগুলো জায়গায় বিড়ম্বনা রয়েছেন। আমাদের মিনমাদা অনেক কিছু বিশ্লেষণ করেছেন, যেহেতু উনি রাজনৈতিক বিশ্লেষক, আর আমি এজ এ শিক্ষক হিসাবে আমার যে অভিজ্ঞতা, আমাদের ভারতবর্ষের শুরু থেকেই একটা দেশ, যে দেশটার এখনো কোনো নাম ঠিক হয়নি। আমরা ছোট থেকে পড়েছি ভারতবর্ষ গরিব দেশ, অশিক্ষিত, কুসংস্কারী, মানে এই যে কতগুলো কনসেপ্ট আমাদের ভেতরে, সেই বৈদেশিক যে চক্রান্তগুলো শুরু থেকে চলছে হাজার হাজার বছর ধরে, শয়ে শয়ে বছর ধরে, সেই জায়গা থেকে আমরা আজও বেরোতে পারিনি। কারণ আমাদের মানসিকতাটা এমন যে একটা জায়গায়, হোয়ারেজ আবার আমরা যখন বইপত্র যখন পড়ি বা আমরা যখন ছাত্রদেরকে পড়াই, দেখি খনিজ সম্পদে ভারতবর্ষ সমৃদ্ধ, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, সেই প্রকৃতির পরিবেশ, সমভূমি, মালভূমি, সবকিছু রয়েছে আমাদের দেশে। ল্যান্ডের মধ্যে যদি আমরা দেখি, সেই ফার্টাইল ল্যান্ড আছে, বিভিন্ন রকমের মাটি আছে, সবকিছু পৃথিবীর মধ্যে ভারতবর্ষ বা দক্ষিণ এশিয়ার কান্ট্রিগুলো সারা পৃথিবীতে ফার্টাইল জায়গা। এত কিছু থাকার পরও আজও আমরা সেই পিছিয়েই আছি। যেমন ইলেকশনটা যদি একটাবার হয়, কিভাবে টাকা নয়ছয় হচ্ছে, কিভাবে টাকাগুলো নষ্ট হচ্ছে, অর্থনীতিটাকে কিভাবে দুর্বল করছে, এবং ভারতবর্ষের বাইরে যারা এখনো রয়েছে, ওনারা এখনো একটা শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে ধরে এখনো টিকে আছে, এবং ভারতবর্ষটাকে কোনোভাবেই মেরুদণ্ড সোজা করে যাতে দাঁড়ায়, তার জন্য কিন্তু চাইছে না। আমি আজ শিক্ষক হিসাবে বলছি, আচ্ছা, কারণ আমরা দেখি সবাই সবকিছু বুঝি। আজকের দিনে যে কথাটা এলো, ভারতবর্ষে শুধু ইলেকশন করে করে, আজকে এই রাজ্যের ইলেকশন, কালকে ওই রাজ্যের ইলেকশন, আজকে পঞ্চায়েত ইলেকশন, কালকে বিধানসভার ইলেকশন, পরশু লোকসভার ইলেকশন, একটার পর একটা, একটার পর একটা, সারাটা দেশ শুধু হাজার হাজার কোটি টাকা, গত বছরেরও বাজেটে দেখলাম 60,000 কোটি টাকা শুধু ইলেকশন পারপাসে খরচ হয়েছে। এটা হলো অফিসিয়াল গভর্নমেন্ট টাকা। না, 60,000 কোটি টাকা কিন্তু গভর্নমেন্টের টাকা নয়, এটা বিভিন্ন রাজনৈতিক দলের টাকা। সবটা গভর্নমেন্টের টাকা আছে এখানে অল্প, কিন্তু সবটা কিন্তু সরকারি টাকা নয়। সরকারি টাকা নয়, আচ্ছা ঠিক আছে, কিন্তু যে 60,000 কোটি টাকা ব্যয় হয় ইলেকশন পারপাস, 60,000 কোটি টাকা যেটা ব্যয় দেখিয়েছে, সেটা হলো অফিসিয়ালি, আমরা অ্যাকাউন্টসটা পেয়েছি, কিন্তু তার বাইরে আরো অন্তত 60,000 কোটি টাকা আছে যেটা আমাদের চোখের বাইরে, এবং এই টাকাটা দেখে
আমার মতো লোক, আপনার মতো লোক, যারা সমাজের বিভিন্ন শ্রেণীর লোকরা আছে, ওদের থেকে কিন্তু টাকাগুলো যায়। তার মানে এটা গেল একটা। এবার ইলেকশন ফান্ড কালেকশন করার জন্য গভর্নমেন্ট আবার ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স প্রতিনিয়ত বাড়াচ্ছে, কারণ টাকাটা আসবে কোথা থেকে। তাহলে বারবার ইলেকশন করে এরপরে করাপশন বেড়ে যাচ্ছে। তারপরে একটা নির্দিষ্ট একটা টাইম, এই যেমন এখন থেকে শুরু হয়ে গেছে, কালকানা পরশু কোনো একটা জায়গায় কথা হচ্ছিল, অলরেডি ইলেকশনের জন্য বিভিন্ন গভর্নমেন্ট ওয়ার্কগুলো স্লো হয়ে যাচ্ছে। তাহলে এই যে গভর্নমেন্টের কাজটা স্লো হয়ে যাওয়া, সে আজকে একটা ছেলে বা একটা যে কোনো একজন ব্যক্তি একটা চাকরির ইন্টারভিউ দিয়েছে, সে সিলেকশন হয়েছে, সব প্রসেস হয়ে গেছে, শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছে না ইলেকশনটার জন্য। এই যে প্রসেসটা, তার মানে কি একটা জীবন থেকে 6টা মাস চলে গেল বা 5টা মাস চলে গেল। তাহলে এটা কি আমরা কেউই ধরি না। আবার আমরা টাইম ম্যানেজমেন্ট বলি, সময়ের প্রতি নজর দাও বলি, মানে বড় বড় লেকচার প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্ব গিয়ে গিয়ে চারিদিকে করে, ইলেকশনের আগে পরে সব সময়। কিন্তু পার্টিকুলার যে কোন গ্যাপটার জন্য ভারতবর্ষ আজও পৃথিবীতে পিছিয়ে আছে, এটা কিন্তু ভাবি না। শুধু এক দেশ এক নির্বাচন না, এক দেশ এক স্টুডেন্ট, এক দেশ এক ট্যাক্স, এক দেশ এক বেতন কাঠামো, এগুলো সবগুলো হওয়া উচিত। কেন পাবে না? একটা রাজ্যে আমরাই আগে চিৎকার দিয়েছি। আজকে যারা মৃণালদার মতো যারা এই মানে রাজনৈতিক বিশ্লেষকরা বসেছেন, ওনারাই কিন্তু আগে একরকম চিৎকার দিয়েছেন, আজকে বলছেন আমরা জানি না। ওনারাই বলছেন, ওনারাই আবার পাল্টে যাচ্ছেন। তাইলে আর রাজনৈতিক বিশ্লেষকদের দিয়ে এইসব জায়গাগুলো আসাই উচিত না। এটা রাজনীতির কোনো বিষয়ই না। আচ্ছা, রাজনীতি পার্টি করবে, রাজনীতি করবে, কিন্তু এগুলোর বিষয়গুলো পাবলিকের। কারণ আমরা ভারতবর্ষটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক রাষ্ট্র, গর্ব করে সবাই বলি। কিন্তু গণতন্ত্রের সেই ভাষাকে জনগণের থেকে এটা উঠে আসা উচিত যে এক দেশ এক নির্বাচন হওয়া উচিত কিনা। এবং আপনাদের যে চ্যানেলগুলো রয়েছেন বা মিডিয়া যে ইয়েটা রয়েছে, আমাদের ফোর্থ পিলার, এই ফোর্থ পিলারের উচিত প্রয়োজনে আপনারা সার্ভে করে মানুষ কি চায় দেখুন। আমরা অবশ্যই কি বলছে রাজনৈতিক পার্টিরা, দলীয় ইয়েটা আইনসভাতে প্রণয়ন হবে। কিন্তু দর্শক বন্ধুরা, যেটা আমরাও আপনাদের কাছে জানতে চাইবো, এক দেশ এক নির্বাচন চালু হওয়া প্রয়োজন কিনা, আপনিও কিন্তু আপনার মতামত জানাতে পারেন অবশ্যই। আর নিউজ ভ্যানগার্ডের ইউটিউব পেজে গিয়ে আজকের অনুষ্ঠানের কমেন্ট বক্সে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন। আপনি কি মনে করেন আজকের অনুষ্ঠান দেখার পর? যারা এক দেশ এক নির্বাচন সম্পর্কে জানেন তারা তো নিশ্চয়ই এই মুহূর্তে জানিয়ে দিতে পারেন। আর যারা জানেন না, হয়তো সম্পূর্ণ অনুষ্ঠান দেখার পর আজ আপনার হয়তো অনেকটাই কিন্তু ভিশন ক্লিয়ার হয়ে যাবে, একটা স্পষ্ট হয়ে যাবে যে এক দেশ এক নির্বাচন কি, তার পক্ষে কি আছে, বিপক্ষে কি আছে। আমরা যাব অবশ্যই, মিনুবাবু আপনার কাছে আসবো আরেকবার। এক দেশ এক নির্বাচন নিয়ে 1983 সালে নির্বাচন কমিশন সুপারিশ করেছিল, কিন্তু তৎকালীন সরকার আমল দেয়নি। 2014 সালে আবার এই বিষয় নিয়ে কেন্দ্র সরকার উদ্যোগী হয় এবং 2018 সালে ল কমিশন জানায় এই নিয়ম চালু করতে গেলে সংবিধানের কমপক্ষে 5টি ধারা পরিবর্তন করতে হবে। 2023 সালে কেন্দ্র সরকার আবার উদ্যোগ নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এক দেশ এক নির্বাচন নিয়ে এই মুহূর্তে উদ্যোগী হবার কারণ কি? এই মুহূর্তে দেশে আবার তা নিয়ে চর্চা হচ্ছে কেন? প্রথমত মানে আমার সাথে যিনি আছেন ওনার কনসেপ্ট একটা মনে হয় একটু আছে। আমি কিন্তু কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত না। না, রাজনৈতিক বিশ্লেষণ উনি ব্যাপারটা বলতে চেয়েছেন, উনি বলতে চেয়েছেন যে এটা নিয়ে সাধারণ মানুষ কথা বলবে। সাধারণ মানুষ, কারণ আমরা যদি রাজনীতিটা এটা একদম সর্বোচ্চ রাজনৈতিক অঙ্গন, রাজনৈতিক বিষয়, আর এটা জনগণের সাথে সম্পর্কিত। 18 বছর পর্যন্ত যাদের বয়স হয়ে গেছে তাদের সাথে সম্পর্কিত, ভোটাধিকারের প্রশ্ন, ডেভেলপমেন্টের প্রশ্ন। সেদিক থেকে রাজনীতির অঙ্গনে যারা বিচারণ করে তাদের বক্তব্য যদি না রাখা হয় তাহলে কি করে হবে? না, এখানে সবার বক্তব্য আমরা শুনবো, আমরা অবশ্যই। আমার তো বক্তব্যটাই, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, রাজনীতি যারা ভোট দেয় আরেকটা কথা বলেছেন যে আমরা যারা আগে একরকম কথা বলেছি এখন আরেক রকম বিশ্লেষক। আমি সেটাই বলতে চাই যে উনার সাথে আমার আজকেই প্রথম দেখা, সুতরাং আমি উনি আপনাকে ব্যক্তিগতভাবে বলেননি, এটা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি রাজনৈতিক বিশ্লেষণটা আমরা যখনই করি দেখছি সারা ভারতবর্ষে দীর্ঘকাল ধরে বিশ্লেষণগুলো আজকে একটা বললে কালকে আরেকটা বলে। আমি ওই জন্য বলছি, যেহেতু গণতন্ত্রের প্রধান পূজারী হলো জনগণ। ওকে, আমরা শুনি, মূল বিষয়ে আসি। মূল বিষয় ঠিক এখন কেন দরকার, এখন কেন দরকার। আর মিনময় বাবু, আপনার কাছে জিনিসটা জানতে চাইবো যে আপনি বিরোধীদের
মতামত বলুন বা তাদের অপোজিশনের যা চিন্তাধারা এলিগেশন বলুন সেটা বলুন, কিন্তু যেটা বলুন বলছেন যে এই যে এক দেশ এক নির্বাচন কি, এটা নিয়ে এই মুহূর্তে চর্চা হচ্ছে কেন, এবং এটার পক্ষে কি সওয়াল আছে, বিপক্ষে কি সওয়াল আছে? আপনার কাছে একটু প্রশ্ন। পক্ষে তো একটাই প্রশ্ন, মানে যুক্তি, সেটা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট এবং ফিনান্স, অর্থ এবং উন্নয়ন। মানে আমি তার জন্যই বলছি মডেল কোড অফ কন্ডাক্ট। আপনি ল ডিপার্টমেন্ট বলুন, নীতি আয়োগ বলুন, একই রকমের। তা আগের থেকেও ছিল। এখন আপনি দেখবেন 22 সালেই সেন্ট্রাল এই যে আপনার ল ডিপার্টমেন্ট সমস্ত রাজনৈতিক দলের কাছে চিঠি লিখে তাদের মতামত জানতে চেয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে, ছোট বড় সবার কাছে। তারার মতো করে মতামত দিয়েছে, যে যার মতো করে। কারণ এখানে দুটো ন্যারেটিভস, একটা হচ্ছে সরকারের পক্ষে, আর একটা হচ্ছে সরকারের বিরুদ্ধে, সরকারের বিপরীতে যারা আছে। যারা এক দেশ এক নির্বাচন 67 পর্যন্ত করেছিল, যে সমস্ত রাজনৈতিক দল ওই সময় ক্ষমতাসীন ছিল, তারাও আজকে এই এক দেশ এক নীতির বিরোধিতা করছে তাদের যুক্তি হিসেবে। মানে 67 পর্যন্ত কংগ্রেসই ছিল, তো এখন তো কংগ্রেস এক দেশ এক নীতির বিরোধিতা করছে। তার জন্য আমি বলছি যে এই সময় এটা ছিল, এখন এটা একই রকমের। কেউ অপোজিশন, এখন যারা অপোজিশন আছেন তারা বলছেন যে পাওয়ার সেন্ট্রালাইজড হচ্ছে, আপনি এই কাজের করার মধ্য দিয়ে পাওয়ারটা আরো বেশি সেন্ট্রালাইজড হবে। তাহলে 67 আগেও তো পাওয়ারটা সেন্ট্রালাইজড ছিল। ওই সময় যেটা ছিল না সেটা হচ্ছিল, আমি আগেই বলেছি যে একটা পার্টি ছিল, অন্য কোনো পার্টি ছিল না। 67 পরে বিভিন্ন পার্টি গড়ে ওঠে, বিভিন্ন রাজ্য, নতুন নতুন রাজ্য গড়ে ওঠে, পঞ্চায়েত পর্যন্ত ইলেকশনের জায়গায় যাওয়া হয়। মানে জাতীয় দল ছিল না, কংগ্রেস ছাড়া অন্য কোন রাজনৈতিক দল সেই অর্থে মাথা তুলে দাঁড়ার মতো ছিল না, পাওয়ারে ছিল না, এক্সেপ্ট সিপিএম, বামফ্রন্ট নামে। তার জন্যই বলছি ওই যে ডেভেলপমেন্টটা হলো, বিভিন্ন নতুন রাজ্য হলো, এবং আপনার বিধানসভা টিকতে পারলো না, প্লাস পঞ্চায়েত পর্যন্ত আনতে হবে, লোকাল বডি পর্যন্ত নিতে হবে, এইগুলো ছিল। এখন হচ্ছে কি বিভিন্ন দেশে রিজনাল পার্টিগুলি অনেক স্ট্রেংথেন আছে। এখন স্টেট পাওয়ার পার্টিগুলির মধ্যে, ন্যাশনাল পার্টিগুলির মধ্যে স্টেটের কে কতটুকু পাওয়ার, মিলিজুলি সরকার আছে, মানে আপনার বিভিন্ন দলের সাথে মিলে সরকার আছে। এখন যেটা হচ্ছে যে আপনি যদি একই রকম ভাবে এই এক দেশ এক নির্বাচনটা বর্তমান সরকারের, মানে প্রাইম মিনিস্টারের লিডারশিপে করতে পারেন, প্রাইম মিনিস্টার যতটুকু ভোট ক্যাচার, মানে যতটুকু প্রভাব ওনার লোকসভার ক্ষেত্রে পড়ে, ততটুকু হয়তো বা আঞ্চলিক যে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে ততটুকু এফেক্ট নাও হতে পারে। সেইটা একটা অ্যাসেসমেন্ট থাকতে পারে, এক নম্বর। তার জন্য আমি আগেও বলেছি যে ন্যাশনাল ইস্যু, ন্যাশনাল যে আপনার বিষয়গুলি থাকে, যেমন ধরুন জাতীয়তাবাদ, জাতির প্রশ্ন, দেশ আগে, বাকি সব অন্য পেছনে, এই যে প্রশ্নগুলি, এই প্রশ্নগুলি তখন এই নির্বাচনের সময় প্রধান বিষয় হয়ে যায়। তার লোকাল যে, মানে বিধানসভা কেন্দ্রিক লোকাল যে প্রশ্নগুলি, তখন এটি দ্বিতীয় স্থানে চলে আসে। এখন এটাই আপনি দেখুন যে আপনি একটা জিনিস বলুন, অপোজিশনের কথাই বলছি বা সাধারণভাবে যুক্তিটা আপনি দেখুন, তারা যেটা বলছে যে প্রাইম মিনিস্টার মণিপুরের ঘটনার ক্ষেত্রে একবারও যেতে পারেননি, ভাইটাল কোশ্চেন এটা, সেটা তাদের ক্ষেত্রে ভাইটাল কোশ্চেন। কিন্তু ওই সময়ে নভেম্বরে আপনার 5টা রাজ্যে যে নির্বাচন হলো, এমন কোন নির্বাচনী সভা নেই যে নির্বাচনী সভাতে প্রাইম মিনিস্টার উপস্থিত থাকেননি। এটা হচ্ছে তাদের কাছে। তাহলে নির্বাচনটা একটা ফ্যাক্টর, নির্বাচনটা প্রাইম মিনিস্টারকে দিয়েই আমাদের গাইতে হবে, প্রাইম মিনিস্টারকে লিডারশিপে রেখেই করতে হবে। এই যে একটা সুবিধা, রাজনৈতিক সুবিধা, এই সুবিধাটা তারা নিতে চাইছে, এটা একটা ফ্যাক্টর। দুই হচ্ছে যে আপনি দেখুন, এটাও একটা মানে বিষয় যে আপনি যখন ইলেকশনের যে ফান্ড কালেকশনের জন্য যে ইলেকশন বন্ডের যে বিষয়টা থাকে, আপনি দেখেন ইলেকশনের মাধ্যমে সবচেয়ে হিউজ পরিমাণ টাকা কোন রাজনৈতিক দল বিগত বছরগুলিতে সবচেয়ে বেশি সংগৃহীত করে আর সবচেয়ে বেশি খরচ করে, ইলেকশনের পরেও করে, আগেও করে, ইলেকশনের পরেও করে, সেটা অবভিয়াসলি রুলিং পার্টির পক্ষেই যায়। সমস্ত তর্ক বিতর্ক যদি আমরা দেখি, যেটা আপনারা বলছিলেন 60,000 কোটি টাকা, আপনি নিজেই বললেন যে এটা সরকারি টাকা কম, মানে বাকি মানে রাজনৈতিক দলগুলির টাকা পয়সা, তার মধ্যে লায়ন শেয়ার কার, একটা বর্তমান যে শাসক ক্ষমতায় আছে। তার জন্য বলছি যে সরকার এই ক্ষেত্রে এই সময়ে একটা নির্বাচনী হাওয়ার মধ্যে, নির্বাচনী পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে সরকার আছে, মানে দলটা আছে। তারা যদি আমরা টেনে নিয়ে যেতে পারে, এই সরকার যদি টেনে নিয়ে যেতে পারে, তাহলে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আপনার অনেক বেশি তারা ফায়দা, মানে অনেক বেশি লাভবান হতে পারে। এদিক থেকে তারা এই মুহূর্তে এই সময়ে এক দেশ এক নীতি নিয়ে, এক নির্বাচন নিয়ে তারা অনেক বেশি ডেসপারেট
হচ্ছে, যেটা অপোজিশনের কাছে কোকোফোনি বলা হয়, এটাকে বলা হয় ইংরেজি, মানে আমি যেটা বলি কোকোফোনি মানে হচ্ছে আমরা যেটা বলি কর্কশ আপনার কাছে শুনতে মনে হতে পারে, কিন্তু এই যে আওয়াজটা, যে এটা হচ্ছে যে আপনি ওই সময় 50-এর দশক 60-এর দশকে এক ধরনের অথরিটেরিয়ান পলিটিক্যাল পার্টি আপনি দেখেছিলেন আফটার ইন্ডিপেন্ডেন্স, এখন আপনি আরেক ধরনের অথরিটেরিয়ান পলিটিক্যাল পার্টিকে আপনি এমার্জ করতে, এস্টাবলিশ করতে দেখছেন, যারা 2047 পর্যন্ত শাসন ক্ষমতায় থাকার আপনার প্রতিশ্রুতি দিচ্ছে। প্রতি মুহূর্তে তারা যেটা বলে যায় যে এটা হচ্ছে মোদি গ্যারান্টি, এটা হচ্ছে মোদি গ্যারান্টি। আপনি লাস্ট এটাই দেখবেন যে পার্লামেন্টের মধ্যে যেটা প্রাইম মিনিস্টার বললেন যে তাদের যে যুবরাজ, সে যুবরাজ কি করলো, যুবরাজ তো মানে নিজেও স্টার্ট হতে পারে না, আর লাঞ্চারও হতে পারলো না, লিফটও দিতে পারলো না, লাঞ্চারও হতে পারলো না। লিফট মানে আপনার যদি রকেট চালায় না, লিফট দেওয়া হয়, লাঞ্চার হয়, সেটা হতে পারলো না। এইভাবে আছে। তার মানে এই যে অথরিটি, মানে এই অথরিটি এস্টাবলিশ করার জন্য আপনার সর্বশেষ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমি এক দেশ এক নির্বাচনের দিকে যাব, আর সেটাই এই সময় এই সরকারের কাছে একমাত্র কাম্য। ওকে, গৌতমবাবু, লোকসভা নির্বাচনের সাথে একই সময় সব রাজ্যে নির্বাচন, যদি বিধানসভা নির্বাচন যদি করা হয়, তাহলে কি সুবিধা হবে? মানে এখানে সুবিধা বলতে আমরা জানতে চাইবো যদি আপনার কাছে, যে দেশের কি লাভ হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কি সুবিধা হতে পারে। আমরা একটু যদি আলাদা আলাদা করি, দেশের লাভ বলতে সাধারণ মানুষের কি লাভ হবে এক দেশে এক নির্বাচন হলে, এবং সাধারণ মানুষের লাভ হলে সেটা দেশের অর্থনীতির জন্য হোক বা দেশের অন্যান্য আঙ্গিকের জন্য হোক, কিভাবে লাভবান হবে। এবং বিভিন্ন, যেটা মিনুবাবু বলছিলেন খুব বিস্তারিতভাবে, যে বিভিন্ন রাজনৈতিক দল এই যদি এক দেশ এক নির্বাচন হতে গেলে এটা করিয়ে নিতে পারলে বিভিন্ন রাজনৈতিক দল তার নিজের একটা সুবিধা হয়তো পেয়ে যাবে, সেটা কিভাবে, আপনার কি মতামত? আমি বেসিক্যালি দেখছি জনগণের দিকটা। এক দেশ এক নির্বাচন বা সমস্ত ভারতবর্ষ যদি নির্বাচনগুলোকে একটা জায়গায় কিভাবে আনবে, টেকনিক্যাল বিষয়টা গভর্নমেন্টের বিষয় বা আইনানুগ বিভিন্ন, ওইটা নিয়ে আমি যাচ্ছি না। এটা যদি হয় ভারতবর্ষের জনগণের জন্য সবচেয়ে লাভ হবে, এবং ভারতবর্ষের গণতান্ত্রিক যে সিস্টেমটা রয়েছে এবং অর্থনৈতিক দিকটা বিশেষ করে, এবং এই যে সময় অপচয় হয় বিভিন্নভাবে, যে ভারতবর্ষের যে মানে দুর্বলতাগুলো, যেমন করাপশনগুলো, প্রচুর পরিমাণে করাপশন হচ্ছে, এই জায়গাগুলোতে অনেকটা লাভবান হবে, এবং বিশেষ করে জনগণ সবচেয়ে বেশি উপকৃত হবে। কারণ অর্থনৈতিক সাইডটা যখন ডেভেলপড হবে, এটার ফল কিন্তু জনগণ পাবে। আচ্ছা, বিভিন্নভাবে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি, মানে ভারতবর্ষের যে প্রক্রিয়াটা আছে এবং বিভিন্ন যে কাজ করতে গেলে আমরা যেটা দেখি অফিসিয়াল যে কাজগুলো, তো কাজগুলো হয় কার জন্য? জনগণের জন্য। যে কোনো একটা জনগণ যে কোনো একটা কাজ করতে গেলেই দেখা যায় তার ওই ইলেকশনটা এলেই, আজকে এই কর্পোরেশন ইলেকশন, পরশু নগর পঞ্চায়েতের ইলেকশন, এই যে জিনিসগুলো, আজকে পঞ্চায়েত সমিতির ইলেকশন, মানে এই যে গ্যাপগুলো হয়, ক্ষতিগ্রস্ত কিন্তু জনগণ। এবার পার্টি পলিটিক্স বলছেন, সেটা পার্টির বিষয়টা আলাদা। ওরা রাজনৈতিক দল, ওরা ওদের রাজনীতি করবে, ওদের পার্টিটাই তৈরি করেছে রাজনীতির জন্য, কিন্তু জনগণ ভোট দেয়। এবং বিশ্বের যদি বড় গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা যদি ভারতবর্ষটাকে যদি ধরি, তাহলে আমাদের মূল কাজ হবে আমাদের গণতন্ত্রকে আরো বেশি শক্তিশালী এবং শিক্ষিত গণতন্ত্র তৈরি করা। শিক্ষিত গণতন্ত্র তৈরি করতে গেলে আজকের দিনে ভারতবর্ষে কিন্তু অধিকাংশ লোক শিক্ষিত। আগে যে আজকের থেকে 30 বছর 40 বছর আগে বা 60 বছর আগে যেই পরিস্থিতিটা ছিল, এখন কিন্তু ভারতবর্ষের বিশেষ করে যুব সম্প্রদায় টেকনিক্যালি সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, ব্রেন ড্রেন প্রচুর হয়েছে ভারতবর্ষ থেকে। তাহলে সব সাইডে আমাদের ছেলে মেয়েরা কিন্তু এখন অনেকটা এগিয়ে। পৃথিবীর বিভিন্ন দেশকে কিন্তু ভারতবর্ষের ছেলেমেয়েরাই লিড করছে, বড় বড় কোম্পানিগুলোকে লিড করছে। তার মানে কি, আমরা একটা সমৃদ্ধ দেশ। এই রিসোর্সগুলোকে যদি আমরা দেশে এনে এই ইলেকশন প্রসিডিউর, যেমন আমাদের বাইরে যারা রয়েছে, আমাদের যুব সম্প্রদায়ের অনেকে বাইরে যারা চাকরি টাকরি করে, বিভিন্নভাবে ইনভলভ বিজনেস টিজনেস নিয়ে, ওদের সঙ্গেও আমাদের অনেক সময় কিন্তু কথা হয়। আজকে ত্রিপুরা রাজ্যেরও বহু ছেলে মেয়ে আছে যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, ওদের সঙ্গে আমরা যখন কথা বলি, বা আপনারাও এটা জানেন, এটা শুধু আমি না, প্রত্যেকে আমরা জানি, আমরা অনেক সময় স্বীকার করি, অনেক সময় স্বীকার করি না। ওরা কেন আমেরিকা থেকে আসতে চায় না বললে হুট করে বলে ওদের ইনফ্রাস্ট্রাকচার, ওদের যে বিহেভ বা চলার বিভিন্ন অনেক। তাহলে আপনি বলতে চাইছেন যে কেন হবে না আমাদের দেশটা, আমার বক্তব্য হলো আমাদের দেশটা কেন হবে না, এবং এখানে সব রিসোর্স আছে, সমস্ত বিদেশিরা কিন্তু ভারতবর্ষ থেকে টেনে নিয়ে যাচ্ছে। ওই জন্য বিদেশিদের একটা চক্রান্ত আগেও ছিল, আজকের দিনও আছে, আগামী দিনও থাকবে। ওরা চায় না ভারতবর্ষ একটা সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র, শিক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র। একে যেভাবে হোক চেপে চুপে বসিয়ে দিয়ে রেখে দাও, শয়ে শয়ে শুধু
কতগুলো রাজনৈতিক দল তৈরি করছে। প্র্যাকটিক্যালি আগে যে কথাটা ছিল সেই 50-এর দশক 60-এর দশকে তো ছিলই কংগ্রেস। আজকে যত রিজিওনাল পার্টি হোক এরা কিন্তু সবে সেই বৃক্ষ একটা, কংগ্রেস থেকে এসে কংগ্রেসের সেই স্বৈরাচারীতন্ত্র থেকে বেরিয়ে এসে কিন্তু ভারতবর্ষের মানুষ বিভিন্ন রাজ্যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো তৈরি হয়েছে। তো ওই পার্টিগুলো এসেও কিন্তু আবার আজকে আবার সেই কংগ্রেসের থেকেই এসে আবার কংগ্রেসের সঙ্গে একত্রিত হয়ে যাচ্ছে। তার মানে কি, নিজেদের ফায়দার জন্য যাকে আমি পছন্দ করিনি, যার থেকে বেরিয়ে এসে আমি রাজনৈতিক দল করেছি, আবার তাকে নিয়ে আমি আবার ইন্ডিয়া জোট করছি। ভারতবর্ষ আজকে কি হচ্ছে, ওই যে প্রথমে বললাম যে দেশটারে এখনো নামের ঠিক নেই। কেউ বলে হিন্দুস্তান, কেউ বলে ভারত, কেউ বলে ইন্ডিয়া। আমরা প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি, গৌতম বাবু এই যে বলা হচ্ছে এগুলো তো রাজনৈতিক কারণে হচ্ছে। আমি বলছি কি, এই যে তিনটা সে পৃথিবীর কোন দেশটা আছে যার দুটো তিনটে নাম, একমাত্র ভারত। আমি ওইটাই বলছি যে এটাও কিন্তু রাজনৈতিক দুর্বলতার জন্য এটা হয়েছে। কখনো বলছে আমি ইন্ডিয়া, কখনো বলছে আমি ভারত, কখনো বলছে আমি হিন্দুস্তান। তাইলে এগুলো কিন্তু রাজনৈতিক কারণে হয়েছে, পৃথিবীর কোথাও না। আমি ওই কারণে এই যে বলা হচ্ছে যে এই যে বিরোধীরা অভিযোগ করছে যে মানে পাওয়ারটা সেন্ট্রালাইজড হয়ে যাবে যদি এক দেশে এক নির্বাচন চালু হয় বা এটা যদি মানে করা যায়, তাহলে সেটা কি মনে হয় যে পাওয়ারটা সেন্ট্রালাইজড হয়ে যাবে? না, সেন্ট্রালাইজ যেমন আজকে যদি সেন্ট্রালাইজ হয়, সে আমরা যদি বলি আমাদের রাজ্যে সে আমরা ডিএ পাচ্ছি না, আজকে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ দিচ্ছে তো আমাদের ডিএটা সেন্ট্রাল গভর্নমেন্টে হয়ে যাক, তাহলে আজকে কর্মচারীরা সঠিকভাবে সারা ভারতবর্ষে একই হাল চলছে। রাজ্য সরকারের আলাদা ক্ষমতা মানে কি, তো রাজ্য সরকার তো কর্মচারীদের বা বিভিন্ন শ্রমিক শ্রেণীদেরকে শোষণ করছে। ঠিক, তাহলে আমার কেন্দ্রীয় সরকার যদি একটা জায়গা থেকে সমস্ত ফান্ড রিলিজ করে, সবার যদি আজকে যদি ডাইরেক্ট বেনিফিশিয়ারির কাছে টাকা যেতে পারে, তাহলে প্রত্যেকটা শ্রেণীর কাছেই তো টাকাটা ডাইরেক্ট যাওয়া উচিত। কেন রাজ্য সরকারকে পাওয়ার দিয়ে, রাজ্য কিন্তু এটা নিয়ে পলিটিক্স করছে। রাজ্য কিন্তু এটাকে নিয়ে যদি ভালো কাজ করতো ঠিক ছিল, রাজ্যগুলো কিন্তু এগুলো নিয়ে পলিটিক্স করছে। আমরা চাই এক দেশ এক নির্বাচন হোক এবং ভারতবর্ষের অর্থনীতিটা আরো সুগভীর হোক এবং সুদৃঢ় হোক, গণতন্ত্রটা আরো সুন্দর সঠিক জায়গায় এবং শিক্ষিত একটা গণতন্ত্র পৃথিবীর মধ্যে, পৃথিবীকে যেন আগামী দিনে ভারতবর্ষই আবার লিড করতে পারে। তার যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াটা যেন সবাই, সমস্ত সাধারণ লোকদেরকে, সমস্ত শিক্ষিত লোকদেরকে আমার একটা দাবি যে তোমরা নিজেদেরকে বিশ্লেষণ করে ভারতবর্ষটাকে এগিয়ে নেওয়ার রাস্তা তৈরি করার জন্য প্রত্যেকটা জনগণের কর্তব্য এবং দায়িত্ব। মেনুবাবু, এই যে বলা হচ্ছে যে একটা সুন্দর পয়েন্ট উত্থাপন করলেন গৌতম বাবু, যে বিভিন্ন সুযোগ সুবিধা এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, ইভেন কি ডিএর কথাটাই বলেন, এই যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ডিএ প্রদান বা বিভিন্ন সুযোগ সুবিধা, বেনিফিশিয়ারিদের সুযোগ সুবিধা, এখন যদি এই ধরনের যদি পাওয়ার সেন্ট্রালাইজড হয়ে যায়, এক দেশ এক নির্বাচন চালু হয়, তাহলে কি সবার জন্য স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি বা বেনিফিশিয়ারিদের ক্ষেত্রে, বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে লাভবান হবেন কি? মানে এখানে কি সব সেন্ট্রালাইজ যেহেতু হবে, সেন্ট্রাল থেকে সবার জন্য এক হয়ে আসবে কি, সমপর্যায়ে বন্টন হবে কি সবকিছু? না, এটা তো ধরুন আমি অত মানে ডে টু ডে যে অ্যাফেয়ার্স, মানে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টেটের জন্য আলাদা আছে, সেন্ট্রালের জন্য আলাদা আছে। আপনি দেখুন ভারতবর্ষটা হচ্ছে বিবিধের মাঝে ঐক্য, বিবিধ ভাষার আছে, বিভিন্ন ধরনের রাজনৈতিক দল আছে, তার একটা ফেডারালিজম আছে, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনেই আছে। এখন আপনি যদি মনে করেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে আপনি সেই জায়গাটা গিয়ে ডাবল ইঞ্জিন করবেন, ডাবল ইঞ্জিনে মানে সেন্ট্রালাইজড, আগে তো এটা ছিল না। আমি বারবারই বলছি 67-এর আগে এই ধরনের পরিবেশ ছিল না, এখন সেটা পরিবেশটা ভিন্ন। সেই দিক থেকে পিপলস মানে মানুষ তার অধিকারের জন্য তার তো একটা চয়েস থাকা দরকার। তার জন্য বলছি সংবিধানের দুটো ধারাই আছে, একটা হচ্ছে লোকসভার সদস্যদের জন্য, আমি প্রথমে বলেছি, আরেকটা হচ্ছে বিধানসভার সদস্যদের জন্য। এখন সেই জায়গাতে তো আপনাকে সেটা প্যারামিটারটা নষ্ট হয়ে যাবে, আপনি আপনার যে স্থানীয় বিষয় সেগুলো আপনি নষ্ট হয়ে যাবে। আপনি দেখুন 7th পে কমিশন মানে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের জন্য, তো 2018 সালে তো এটা একটা মেইন স্লোগান ছিল, মেইন স্লোগান। আজকে পর্যন্ত কি সেটা হয়েছে? 100% হয়েছে? হয়নি। তো এখন তো ডাবল ইঞ্জিনিয়ারই সরকার, একটা টার্ম গিয়ে আরেকটা টার্ম চলছে, আর 1 বছর পূর্ণ হল, এখনো তো তারা পাননি। তাহলে সেই ক্ষেত্রে বলছি যে এটি হচ্ছে আপনার, আপনি নিজে কি কল্পনা করলেন সেটা হতে পারে, আমি কল্পনা করলাম যে এরকম হতে পারে, অ্যাকচুয়ালি তো এটা হয় না, এই মেকানিজম হয় না। আপনি ভাবুন যে এই ইলেকশনের যে খরচ বাড়বে বা ইলেকশনের জন্য ডেভেলপমেন্টের ব্যাপার হবে একসাথে ইলেকশন করলে, এই যে ডেমোক্রেটিক পজিশনটা আমাদের দেশে কখনো কোনো সময় বিগত দিনে
সবচেয়ে বেশি নষ্ট হয়েছে অপোজিশনের ব্যাখ্যা অনুসারে। এই যে ধরুন 7 পে কমিশনই বলো, আপনি দেখুন কোন রাজনৈতিক দলের সাথে ডিবেট ডিসকাশন করে আপনার নোটবন্দিটা করা হয়েছিল, কোন রাজনৈতিক দলের সাথে, কোন জনগণের সাথে, জনগণের হিতাকাঙ্ক্ষীর জন্য, জনগণের কন্ট্রিবিউশনের জন্য হ্যাঁ আপনার নোটবন্দিটা করা হয়েছিল মাঝে রাত্রে, মানে সন্ধ্যাবেলা যেটা করা হলো 8টার সময় বা 12টার সময়। আপনি দেখুন করোনার সময়ে করোনার যে লকডাউন, মানে প্রোটেক্টিভ যে করোনার যে লকডাউন, সেটার জন্য কোন রাজনৈতিক দলের সাথে মতামত নেয়নি, কোন অংশের জনগণের সাথে কথা বলে লকডাউনের জায়গাতে যাওয়া হলো। তা আমি যেটা বলছি যে এটা জনগণের নাম, মানুষের নাম আমরা বলি, এটা ঠিক আছে, কিন্তু আদপে কিন্তু এটা নয়। আদপে হচ্ছে যে আমি আমার পাওয়ারটা, আমি আমার শাসনটাকে আরো বেশি কনসোলিডেট করব। এটা দেখবেন আপনার যারা মার্কসিস্ট, আমি একটা রেফারেন্স আকারেই করি, যারা মার্ক্সবাদী রাজনৈতিক দল করেন, তাদের যদি আপনারা জানি না আপনারা কি মানে পড়াশোনার জায়গাতে কি জায়গাতে, মার্ক্স অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মার্ক্স কিন্তু সেন্ট্রালাইজড পাওয়ারের পক্ষে ছিল, সেন্ট্রালাইজড স্টেটের পক্ষে ছিল। তো আপনি দেখুন এটা তো 200 বছর 150 বছর আগের ব্যাপার। তখন পৃথিবীর অবস্থান একরকম ছিল, আর এখন পৃথিবীর অবস্থান একরকম, ভারতবর্ষে একরকম। ভারতবর্ষের অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাকে সেটা ঠিক করতে হবে যে আপনি কি সেন্ট্রালাইজ পাওয়ারের পক্ষে থাকুন না বিবিধের মাঝে ঐক্য, যে রাজনৈতিক বিবিধতা আছে, তার যে ফেডারালিজম আছে, তার যে কনস্টিটিউশনাল সংস্থানগুলো আছে, তার যে পিপলসের ভোটাধিকার যে আছে, ভোটে দিলাম, ভোটের পরে এই 5 বছর যদি কোনো এমএলএ কাজ না করে, পরবর্তী 5 বছর যাতে আমি এই এমএলএর বিরুদ্ধে ভোট দিতে পারি, সেটাও আমার নিশ্চিত করতে পারি। এই যে বিষয়গুলি মানুষ ঠিক করতে পারে। তো পঞ্চায়েতে আপনি দেখুন, পঞ্চায়েতের প্রশ্ন, আবার দেখেন মানে মিউনিসিপ্যালিটির প্রশ্ন, একদম লোকাল ইস্যু। না এই জায়গাটাতে মিনময়বাবু একটু আমি একটু জানতে চাইবো, ধরুন আমাদের এই যে যুক্ত রাষ্ট্র পরিকাঠামোতে যদি এক দেশ এক নির্বাচন চালু হয়, আপনি যেটা বলছেন যে মানুষ চাইলে তার সরকার বদল করতে পারে, মানুষ চাইলে তাকে ভোট না দিতে পারে। এখন যদি এক দেশ এক নির্বাচন চালু হয়, ধরে নিলাম যে কিছু রাজ্যের হয়তো নির্বাচন আগে হবে, কিছু রাজ্যের নির্বাচন পরে হবে, যে কোনো একটা লোকসভা নির্বাচনকে যদি আমরা মিড পয়েন্টে ধরে নেয়, কিন্তু তারপর থেকে প্রত্যেকটা রাজ্যে যে সরকার গঠিত হবে, সেই সরকার কেন্দ্র সরকারের সাথে একই সরকার হতে হবে এমন কি কোনো কথা আছে? 1, 2, সেই সরকার 5 বছরের জন্য থাকতে পারবে না এমন কি কোনো কথা আছে? না, এটা তো ধরুন কথা আছে, তো আমি তার জন্য আপনি কি সন্দেহ করছেন যে থাকতে দেওয়া হবে না? না, আপনি দেখুন অলরেডি তো আমি বললাম যে 67-এর যে ক্লকটা চলছিল, এই ক্লকটাকে যদি আপনি উল্টেও দেন, ধরলাম সেটা তো আপনি বললেন যে তখন প্রেক্ষাপট একরকম ছিল, এখন প্রেক্ষাপট আরেক রকম, উল্টে দিলেন। তো আপনি ধরুন, আমি তো তার জন্য বলছি 2019-এর আগস্ট মাসে, আমি বলছি না, মানে অপোজিশন যে চেষ্টা করছি সবগুলো দিক জানার চেষ্টা করছি, এবারও তারা যেটা মানে এই মানে প্রেসিডেন্টের ডাকা, মানে প্রাক্তন প্রেসিডেন্টের ডাকা বৈঠকে অপোজিশন যেগুলি বিষয় তুলছে, যে এইটা 2019-এর আগস্ট মাসে যে জম্মু কাশ্মীরের অবস্থাটা হলো, স্টিল নাও জম্মু কাশ্মীরটা এখনো হ্যাঙ্গই আছে। কার শাসনে আছে? রাষ্ট্রপতির শাসনে আছে। আপনি দেখুন এই যে দিল্লি, তৃণমূল কংগ্রেস তো কালকে বলেছে হিডেন এজেন্ডা রয়েছে এটাতে, ঠিক মানে বিপক্ষে বলছেন, এখন তো বিরোধিতা করছেন সবাই, 17টা দল। আমি সেটা বলছি যে যারা ওই সময়ে মানে 67-এর আগে যারা পাওয়ারে ছিল, তারাই তো এখন বিরোধিতা করছে, কংগ্রেস বিরোধিতা। আমি সেই কথাটাই বললাম যে আপনি যদি, আমি এই কথাটা বলছি যে আপনি ওই সময়ে সংবিধানে কিন্তু এই মানে পজিশন ছিল না, যে অবস্থান ছিল না, যে সংস্থান ছিল না, যে ধারা ছিল না, যে এটা আমাদের একসাথে করতে হবে, করে নিয়েছে স্বাধীনতা। আরেকটা জিনিস ছোট্ট করে আনতে চাইবো, যে বলা হয় যে এক দেশ এক নির্বাচন তাদের জন্যই ভালো হবে যারা ক্ষমতায় রয়েছে। এখন যদি এখানে যদি বিরোধীদের যাদের কথা আমরা বলছি, বা আপনি যাদের কথা বলছেন, যারা এলিগেশন দিচ্ছেন, তারা যদি ক্ষমতায় থাকতো, তখন কি তারা একই রকম কথা বলতো? তারা নিতে পারতো না, এই অর্থে নিতে পারতো না। কারণ আমি আবারও বলছি যে এটা হচ্ছে ধরুন আপনার একটা পার্টিটা দেখবেন আপনার মনোলিথিক, আমি শব্দটা ব্যবহার করি মনোলিথিক, একরুখা, মানে বিজেপি পার্টিটা একরুখা। হ্যাঁ, এই কেউ এটা বলেন রেজিমেন্টেড, কেউ বলেন অথরিটেরিয়ান, কেউ আরো অনেক টার্ম ব্যবহার। আমি এটা বলি যেটা একটা মনোলিথিক অর্গানাইজেশন, যে মনোলিথিক অর্গানাইজেশনটা হচ্ছে যে সে একরুখা, তার সিদ্ধান্তটা যে মানবে না তাকে দলটা ছেড়ে দিতে হবে। আচ্ছা, কিন্তু দল ওই পজিশনের সাথে কম্প্রোমাইজ করবে না। এখন এটা যে পাঁচ মিশালি একটা পার্টি, পাঁচ মিশালি যে অর্গানাইজেশনটা, সে অর্গানাইজেশনটা কখনো মনোলিথিক হতে পারে না।
এখানে আমার একটা কথা বলতে পারলেন? যেমন এই যে একরোখা বা যেটা বলা হচ্ছে যে এমন কোন দল আছে সেই দলের মধ্যে থেকে যখন বিরোধিতা করেছে, বা বিরোধিতা না, প্র্যাকটিক্যালি একটা মতের পক্ষে সেও কিন্তু ওই মতের অমিল যখন হয়, জাস্ট মতের অমিল হলে কিন্তু ওকে আস্তে আস্তে সাইড করে দিয়েছে। এটা রাজনৈতিক দলগুলোর প্রত্যেকেরই একই ভাষা। এবার হয়তো আপনি বলছেন ওই দলটা একরোখা বেশি। আজকে আমরা বিজেপি দলটাকে ত্রিপুরা রাজ্যের মানুষ কদিন হয়েছে চিনি, এই দলটাই বা কতদিন ভারতবর্ষের মানুষের, সেই 80 থেকে মাত্র শুরু, 1980 থেকে এটা শুরু হয়েছে। আমরা তো কংগ্রেসকে 100 বছরের উপরে দেখছি, সিপিএম কে ত্রিপুরা রাজ্যে, ভারতবর্ষে বা পৃথিবীর বিভিন্ন দেশ, মার্ক্সবাদ যেটা বলছেন সেটা অনেক বছর ধরে আমরা দেখছি। আজকে এগুলো হারিয়ে যাচ্ছে কেন? কারণ ওদের সঙ্গে মানুষের সঙ্গে যে সম্পর্ক রেখে যে ডেভেলপমেন্ট করা সেটা করেনি, শুধু শ্রেণী সংগ্রাম করেছে। শ্রেণীকে, একটা শ্রেণীকে সবসময় জনগণকে দাবিয়ে রাখার প্রসেস রাজনৈতিক না, শুধু যুগ যুগ ধরে এটা আছে। যে পাওয়ার থাকবে সেই তার পাওয়ার এক্সারসাইজ করবে। আর যদি দিল্লির যে সরকার আছে আজকে আসে, এক দেশ এক নির্বাচন হলো, ওই যে সবগুলো পাবে, তাহলে তামিলনাড়ু কেন পায়নি? এর মধ্যে যে 5টা ইলেকশন হলো, কেন সবগুলোতে বিজেপি পায়নি? তার মানে গণতান্ত্রিক ক্ষমতা জনগণ ঠিক ব্যবহার করছে। যেখানে গণতন্ত্র, ওই জন্য বলছি শিক্ষিত গণতন্ত্র যখন হবে, মানুষ যখন শিক্ষা, তার যে ভেতরের যে শিক্ষার অনুভূতি, সে অনুভূতি এলে সে তার নির্বাচিত প্রার্থীকে সে সঠিক চয়ন করবে। আজকের দিনে আমরা সঠিক চয়ন করতে পারি না, কারণ আমরা পলিটিক্স করি, আমরা একটা রাজনৈতিক দলের ভেতরে থাকি, কিন্তু বিশ্লেষণ করি না যে দাঁড়িয়েছে সে কতটুকু আমার জন্য সঠিক, আমার লোকাল এরিয়াতে সে আমার বিধানসভা সে অরিজিনালি কাজ করবে কিনা। আমি যখন, আমার ভোটারটা যখন সেই শিক্ষা পাবে, তখন সে তার চয়ন করার ক্ষেত্রে তার প্রেশার যেন না থাকে, সেটার জন্য আমাদের দেখতে হবে। আর আপনি যেটা বলছিলেন যে একটা দল ওদের নিজস্ব একটা ক্রাইটেরিয়া রেখে সবাইকে দাবিয়ে রেখে চলে, আমার বক্তব্য হলো প্রত্যেকটা রাজনৈতিক দল দাবিয়ে রেখে চলে। আমরা তৃণমূল দেখলাম, সিপিএম দেখলাম, যতগুলো দেখি সবাই তো একই কাহিনী। আমরা অনেককে দেখেছি সরে যেতে। আমরা একটু বিষয়ে ফিরে আসি, আমরা আমাদের বিষয়ে একটু ফিরে আসি। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আরো একবার আমরা অবশ্যই এটাই বলবো যে এক দেশ এক নির্বাচন নিয়ে আপনার কি মতামত? আপনি যদি আমাদের অনুষ্ঠান দেখে থাকেন এই মুহূর্তে, তাহলে কিন্তু আপনিও আপনার মতামত জানাতে পারেন। কারণ এক দেশ এক নির্বাচন আগামী দিনে চালু হচ্ছে কি হবে না সেদিকে আমরা নজর রাখছি। আর আপনার যদি মনে হয় এটা চালু হওয়া উচিত, তাহলে আপনি লিখতে পারেন। আপনার যদি মনে হয় এটা চালু হওয়া উচিত না, সেটাও লিখতে পারেন। কেন সেটাও লিখতে পারেন। আপনি ইউটিউবে নিউজ ভ্যানগার্ডের পেজে গিয়ে সেখানে আজকের এই অনুষ্ঠানের কমেন্ট বক্সে অবশ্যই আপনার অনুষ্ঠান দেখতে দেখতে লিখতে পারেন, আপনার মতামত জানাতে পারেন। মিনুবাবু, খুব বেশি সময় নেই হাতে। এক দেশ এক নির্বাচন চালু করতে গেলে কি কি চ্যালেঞ্জ আসতে পারে যে কোনো সরকার যদি চালু করতে চায়? কারণ কমিটি গঠন হয়েছে, যদি কমিটি প্রস্তাব করে আগামী দিনে যদি চালু করতে হতে পারে, যে কোনো সরকার ওই সময় যদি থাকে, একটা সরকারের কি ধরনের চ্যালেঞ্জ সম্মুখীন সরকার করতে হবে যদি এই এক দেশ এক নির্বাচন? এটা তো সাধারণভাবে ধরুন আপনার সিরিজ অফ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করবে, সিরিজ অফ অ্যামেন্ডমেন্ট তার কাছে রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টটা তারা করবে। এখন তাদের লোকসভায় পাস করবে বা রাজ্যসভায় তাদের কাছে কিছু ম্যানেজ করে তারা পাস করবে, সেটা একটা ফ্যাক্টর। আদারওয়াইজ অন্য কোনো ফ্যাক্টর নাই। আর বাকি যা কিছু আছে টেকনিক্যালিটিস, সেটি তো কোনো ব্যাপার না। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এখানে হয়ে গেল এক দেশ এক নির্বাচন হয়ে গেল, ভোট হয়ে গেল, রাজ্যে সব 28টি রাজ্যের ভোট একসাথে হয়ে গেল, কিন্তু তারপর এক বছর পর যদি কোনো কারণে কোনো ক্রাইসিস দেখা যায়, তখন কি হবে? না, তখন ক্রাইসিস দেখা দেয়। আমি তো তার জন্যই বারবার উদাহরণটা টানছি যে আপনি ক্রাইসিসটা যখন দেখা দেবে, আপনি 4 বছর যাবত কিন্তু ঝুলে থাকবেন। আপনি কিন্তু আবার মিড টার্ম পুল করতে পারবেন না। আপনি রাষ্ট্রপতি শাসন হন, রাজ্যপালের শাসন হন, লেফটেন্যান্ট জেনারেলের শাসন হন, আপনাকে সেই জায়গায় যেতে হবে। কথা বলছেন না? কারণ অলরেডি আমি তার জন্য এক্সাম্পলটা এখানে আছে, তো কাশ্মীরের এক্সাম্পলটা আছে, তো সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও তো এখনো হয়নি। আর শুধুমাত্র এটা কেন দেখেন, আপনি ত্রিপুরা রাজ্যে সাধারণভাবে ত্রিপুরা রাজ্যের এডিসির মধ্যে যে ভিলেজ যে লোয়েস্ট যে বডিটা আছে, তার এই বডিটা নির্বাচন হচ্ছে না তো, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও। তার জন্যই বলছি যে এটা হচ্ছে, আপনি যদি এই ধরনের কোনো হয় না এই অর্থে, যেমন ধরুন আপনি একটা এক্সাম্পল ধরুন, একটাই সাধারণ, যেমন বিহারের নীতিশ কুমার, বিহারের যে মহাগঠবন্ধনটা যে ভাঙলো, তো ভাঙার মধ্যে নীতিশ কুমার সবচেয়ে কম আসনযুক্ত, সব আরজেডি এবং বিজেপি, পরে থার্ড পার্টি নীতিশ কুমার। এখন নীতিশ কুমারকে ছাড়া কোনো রাজনৈতিক দল সরকারটা করতে পারবে না, ঠিক আছে? তাহলে নীতিশ কুমার যেদিকে যাবে সরকারটা তো সেদিকে হবে, বুঝতে পারলেন তো?
এখন যদি ধরেন এই এক দেশ এক নির্বাচনের পরে এই ধরনের কোন রাজ্যে পরিস্থিতি তৈরি হয়, তো রুলিং পার্টি চেষ্টা করবে যে আমি অপোজিশনটা ভাঙি, এই জোটটাকে ভেঙে আমার সরকারটা ফর্ম করি। অলরেডি কিন্তু এটা এক দেশ নির্বাচনের আগেই আছে, অলরেডি আছে। আর তখনও আপনি দেখবেন, যেটা আপনারা মানে পয়সার প্রশ্ন তুললেন, ইলেকশনের প্রশ্ন, তখন দেখবেন আপনার মানে হর্স ট্রেডিং যেটাকে বলে, হর্স ট্রেডিং এর মাত্রাটা বেড়ে যাবে। তো যারা কম আসন পেয়েছে, 1-2 জন 3 জন পেয়েছে, এই পার্টিকে সমর্থন করলে সরকারটা হতে পারে। আপনি আবারও আমি বিহার বলছি, বিহারে 12 তারিখ বা 10 তারিখ আপনার আস্থা ভোট। তা জিতন রাম মাঝি কি বললো? জিতন রাম মাঝি বললো আমাকে তো একটা আসনে, একটাতে তো আমার পেট ভরে না, আমার তো 2টা নতুবা 3টা চাই, মিনিমাম তো 2টা চাই, বলেছে কিনা? তার মানে কি, 4টা নিয়ে উনি কিন্তু বার্গেন করছেন, আমার সমর্থন ছাড়া সরকারটা হচ্ছে না তো, হ্যাঁ, বা সরকারটা পড়ে যেতে পারে। তার জন্য বলছি আফটার এক দেশ এক নির্বাচনের পরে এই ধরনের যদি হয়, তাহলে হর্স ট্রেডিংটা তো বেশি হবে। এখন যেই মাত্রায় হয় তার চাইতে বেশি হবে। ইলেকশনের যে ইলেকশন বন্ড যেটা বলা হয়, মানে ইলেকশনের ফান্ড যেটা বলা হয়, ফান্ডের জন্য কালেকশন, সেটা দেখবেন আরো বেশি কনসোলিডেট হয়ে যাবে, আরো বেশি মানে সোর্স, আপনি যে সোর্সগুলো আপনার কাছে ডিসক্লোজ হবে না, মানে প্রকাশিত হবে না, এই ধরনের সোর্স চলে আসবে। আর এটা অপোজিশনের কাছে তখন আমি আবারও বলি কোকোফেনি আপনার কাছে মনে হবে এই যে মানে যদি এক দেশ এক নির্বাচন চালু হয়, তাহলে রিজিওনাল পার্টিগুলোর অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। ওকে, এই যে রিজন, আপনি দেখুন এই ব্যাখ্যার প্রশ্ন নাই, আপনি দেখুন এই রিজিওনাল পার্টিগুলো নর্থ ইস্টের রিজনের, আপনি দেখেন তারা ইন্ডিপেন্ডেন্ট লড়ছে, কারণ তারা সম্পূর্ণভাবেই যে কোনো একটা বড় পলিটিক্যাল পার্টির উপর ডিপেন্ড করে তাদের দাবি দেওয়ার জন্য, ফিনান্সিয়াল হোক, পলিটিক্যাল হোক, ইকোনমিক হোক, সোশ্যাল হোক, যে কোনো ডিমান্ডের জন্য তারা যে কোনো একটা বড় পার্টি যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তাদের উপর ডিপেন্ড করে। তো মানুষকে তাদের ভোট দেবে না, সেন্ট্রালের যে পাওয়ারটা আছে তাকে ভোট দেবে। তো সেদিক থেকে বলছি এইগুলো, এই পলিটিক্যাল পার্টিগুলি, আমি তার জন্যই বলছি ফেডারালিজম, রাজনৈতিক বহুত্ব এবং আমাদের মধ্যে যে বৈচিত্র্য আছে, বৈচিত্র্যটা ধ্বংস হয়ে যেতে পারে। সেটার একটা মানে ক্রাইসিস, ধ্বংস মানে সংশয় বা ক্রাইসিস। বলা হয় যে এক দেশ এক নির্বাচন চালু হলে ভোট বেশি পড়বে এবং ভোটাররা বেশি নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবেন, এটা কতটা ঠিক বলে আপনি? এটা আমারও মনে হচ্ছে। এবং আমি আরেকটা জিনিস বলছি, এখানে এড করছি, আমি মানে আমাদের স্কুল লেভেলে আমি দেখলাম 9 থেকে 12 পর্যন্ত এখন ছেলে মেয়েদেরকে কিন্তু মানে ভোটার দিবস হিসাবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে ওদেরকে অ্যাওয়ার করছে। মানে ওরা যেন যখন ভোটার হবে আগের থেকে ওদেরকে এমন ভাবে করা হচ্ছে যে মানে আগামী দিনে যেন তুমি ভোটটা সঠিকভাবে দাও, তোমার ভোট তুমি দাও। এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা শুরু হয়েছে স্কুল লেভেলে, শিক্ষিত করা হচ্ছে বিভিন্ন ইয়েদেরকে, ভোটারদেরকে, এগুলো কিন্তু আগামী দিনের জন্য ভালো। চ্যালেঞ্জ তো একটা থাকবেই। আর একটা জিনিস শুরু হলে কি হবে, বিভিন্ন চ্যালেঞ্জ আসবে। রিজনাল পার্টি যেমন বলছেন দাদা, হয়তো কমে যাবে কিছু, বা রিজনাল পার্টিগুলোই তো ডিস্টার্ব করছে বেশি। ওরা ওই যে হর্স ট্রেডিং যেটা বলছে, এটা তো হচ্ছে ওদের জন্য। ওরা এসে একটা দুটো সিট পেয়ে যাচ্ছে কারোর ব্যক্তিগত ইমেজে, বা কোনো একটা এলাকায় কোনো একটা ইস্যু নিয়ে হয়তো একটা সিট পেয়ে গেল, সে এরপর পারলে সিএম দাবিদার হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো তো কমা উচিত, এগুলো মানুষের জন্য কমা উচিত, ভারতবর্ষের জন্য কমা উচিত। এবং রাজনৈতিক দল অনেকগুলো যদি কমেও যায়, তারপরও ভারতবর্ষের উপকারী হবে, ক্ষতির কিছু হবে না। এটা আমার দৃষ্টিতে আমার মনে হচ্ছে। ওকে, আর যেহেতু ভারতবর্ষ একটা বহুরূপী দেশ, বিভিন্ন রকমের ভাষাভাষী, আমরা তো শুধু একটাকেই যদি উদাহরণ দিই, জাস্ট কিছুদিন আগে এই যে পৌষ সংক্রান্তি আমরা যেটাকে বলি, এই সংস্কৃতিটা কিন্তু ভারতবর্ষকে জুড়ে রেখেছে। পৌষ সংস্কৃতি হয়তো আমরা পৌষ সংক্রান্তি আমরা বাঙালিরা করছি, সারা ভারতবর্ষে একই নামে মানে বিভিন্ন নামে করছে, কিন্তু আমাদের সংস্কৃতি কিন্তু একই জিনিস। এই সংস্কৃতির জন্যই কিন্তু ভারতবর্ষ এই নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে যেন মিলন, এগুলো একদম বাস্তব। এবং কখনোই ভারতবর্ষ নষ্ট হবে না, কারণ আজও পৃথিবীতে ভারতবর্ষ জেগে আছে, আগামী দিনেও জেগে থাকবে। পৃথিবীর বহু রাজনৈতিক দল, বহু দেশ ধ্বংস হয়ে গেছে। ভোটারের সংখ্যা বাড়বে কিনা, ভোটের সংখ্যা বাড়বে কিনা, ভোটাররা অংশগ্রহণ বেশি করবে কিনা, এরকম মানে মানুষের মধ্যে মোহহীন হয়ে যাবে। মোহটা ইলেকশনের প্রশ্নে যেমন একটা মোহ থাকে, আমার কাছে সেটা মনে হয় একটু মোহটা কমে যাবে। মানে দুটো নির্বাচন যদি একসাথে হয়। আপনি দেখুন 67 এর আগে ইলেকশনে ভোটের পার্সেন্টেজ কি। আর আমি জাস্ট এই জায়গাটাতে একটা কথা বলি, আমি মাঝে মাঝে বারবার টুকলে তো মুশকিল। না জাস্ট আমি কেন বলছি, শেষ করে নি, আপনি যেটা বলেন আপনি আপনার কথা আসলে আপনি বলুন না। ঠিক আছে, না অনুষ্ঠানের সময় শেষ হয়েছে, আপনি বলছেন 67 আগে পার্সেন্টেজের পর। আপনি দেখুন না, আপনি রাখতে পারেন তথ্যটা যে 67 আগে কি পার্সেন্টেজ ছিল, কত ভোটার ছিল আর কত পার্সেন্টেজ ছিল, আর এখন কত কিরকম পার্সেন্টেজ। এমনিতেই আপনি দেখেন
আমরা যদি দেখি যে অ্যাসেম্বলির ভোটের টার্ন আউট কত হয়, ঠিক আছে, পার্লামেন্ট ভোটের টার্ন আউট কত হয়। এখন আবার একটা বিতর্ক আছে, যেমন ইভিএম নিয়ে একটা বিতর্ক, ব্যালট নিয়ে একটা বিতর্ক। না, সেগুলো অন্য বিষয়। অন্য বিষয় না। আমার অনুষ্ঠানের সময় শেষ। আমি বিতর্ক বলছি, আমি বিতর্কের কোনো অ্যানালাইসিস করছি। আমি বলছি তাহলে এই যে পার্সেন্টেজটা কম বেশি হয়, একসঙ্গে হলে কি সেটা বাড়তে পারে? মনে হয় না, কারণ ইলিউশনটা কমে যাবে। ওকে, তাহলে আপনি কমটা ধরছেন, একসঙ্গে হলেও কমে যাওয়ার চান্স থাকে। আমি জায়গাটাতে একটা কারণ বলছি, একমাত্র ভারতবর্ষের মধ্যে আমার জানা মতো ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরার মানুষ ভোটের দিকে খুব নেশা, মানে ভোট দেবেই, এটা খুব ভালো। এই জায়গাটাতে খুব এবার হয়েছে আমাদের দীর্ঘ 40-50 বছরে। আর ভারতবর্ষের বিভিন্ন স্টেটে আমাদের সঙ্গে যাদের সঙ্গে যোগাযোগের সঙ্গে আমরা বলি, তখন ওরা ভোট দেওয়ার ব্যাপারে তাদের তেমন কোনো মাথা ব্যথা ছিল না বা কোনো ইচ্ছেই ছিল না। কিন্তু আজকাল প্রায় শুনি যুব সম্প্রদায়ের মধ্যে, মানে ভোট দেওয়ার জন্য একটা আলাদা একটা উৎসাহ ওদের মধ্যে ক্রিয়েট হয়েছে। কিন্তু এটা বললে হবে না যে ভোট দেবে না। এখনকার জনসমাজ বা যুব সমাজ, বিশেষ করে যারা নতুন নতুন ভোটার দেখি, ওদের ভিতরে কিন্তু প্রচন্ড উৎসাহ। আপনি বলছেন তাহলে ভোট বাড়বে? ভোট বাড়বে, 100% ভোট বাড়বে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ অংশগ্রহণ করার জন্য। আমাদের আজকের আলোচনা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন আপনারাও কিন্তু অবশ্যই জানাতে পারেন। এক দেশ এক নির্বাচন চালু হওয়া উচিত কিনা, আপনার কি মতামত আমাদের ইউটিউব পেজে নিউজ ভ্যানগার্ডের আজকের এই অনুষ্ঠানের কমেন্ট বক্সে আপনি গিয়েও কিন্তু আপনার মতামত জানাতে পারেন। এক দেশ এক জিএসটি যেমন চালু রয়েছে, ঠিক তেমনি এক দেশ এক নির্বাচন আবার চালু হয় কিনা তার সময় বলবে। তবে কেন্দ্র সরকার যে তার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে, তা কমিটি গঠন দেখেই স্পষ্ট। আগামী দিনে জাতীয় রাজনীতিতে এই বিষয় নিয়ে কি তথ্য সামনে আসে সেই দিকে নজর রাখবো আমরা। তাই আপনারা নজর রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।